ডক্টর ইউনূস নিজের গতি বাঁচাতে পারবে তো? হাসিনা যেভাবে আগাচ্ছে ডক্টর ইউনূসের বিদায়ের ঘণ্টা ঠিক সেভাবেই বাজতেছে। সাধারণ জনতা বলছেন ডক্টর ইউনূসকে দিয়ে আর যাই হোক দেশ চালানো যাবে না, দেশ সঠিকভাবে চালাতে শেখ হাসিনাকেই লাগবে। এদিকে ইসকন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত, কেননা ইসকন ইউএসএ এর সংগঠন। মোদি ট্রাম্প একত্রিত ইউনূসকে দেখে নেবেন, এমনটাই বলছেন সাধারণ জনতা। 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি। হাতে এক একজন তরবারি নিয়ে বেরিয়েছে কেন? আমি খুব অবাক হই যে এই সমস্ত লোকেরা নাকি বলে যে গো হত্যা মহাপাপ, গো হত্যা মহাপাপ বলে এই সমস্ত লোকেরা মানুষ হত্যা মহাপুণ্য মনে করে জবাই করে দিল। বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। দর্শক, এবার শেখ হাসিনা যেন নতুন বুদ্ধি করে ইসকনের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা তৈরি করবেন, এই বুদ্ধি খাটিয়ে যেন শেখ হাসিনা নিজেই ফেসে গেলেন। এই বুদ্ধি করতে গিয়ে এবার সবাই একতা হয়ে গেল, হিন্দু থেকে শুরু করে ইসকন যারা সনাতন ধর্মী ছিল তারা এবার মুসলিম এবং যারা রয়েছেন সবাই একত্রিত হলো, এবং মনে হয় এই প্ল্যানেও সাকসেস হইতে পারলো না ফেসিবাদ হাসিনা। জি বন্ধুরা, হাসিনা এত চেষ্টা করেও যেন বাংলাদেশে তার নিজের স্থায়িত্ব করতে পারলেন না, এবং তার পরিকল্পনা পুরোই বৃথায়। এখন পর্যন্ত যতবার চেষ্টা করেছেন, যতভাবে চেষ্টা করেছেন, কোনোভাবেই তিনি টিকতে পারলেন না। রিক্সাওয়ালাদেরকে দিয়েও তিনি চেষ্টা করেছেন, পারলেন না। শেষমেশ ইসকনকে দিয়ে তাদের উপর হামলা চলবে, এটা ট্রাম্পকে দেখাবে, দেখানোর পর ট্রাম্প থেকে একটা চাপ আসবে বাংলাদেশের জন্য, এরকম একটা বুদ্ধির চেষ্টা করেছিলেন। তারপর মোদি ব্যর্থ, মোদিকে উল্টা গালাগালি করতেছে বাংলাদেশের সনাতন ধর্মী। দর্শক, কি হলো আজকের বাংলাদেশে? আপনারা আজকে ভিডিওটি না দেখে কিচ্ছুই বুঝবেন না, তাই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখবো, নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন ভিডিওটি দেখা যায়। 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি, কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে। তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। মোদির ইশারায় চলিও না ভাই। আমি একজন সংখ্যালঘু, ফ্যাসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি, কিন্তু আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আসসালামু আলাইকুম। সালাম না দিলে আমার বক্তব্য ভালো লাগে না। আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন, সংখ্যালঘু নেতা, এটা কার নাম জানেন? ফ্যাসিস্ট হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু। এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু 37% ছিল, এখন হয়েছে 8%, বৌদ্ধ এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট, বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট কমে গেছে। আমি সাবধান করতে চাচ্ছি, এই সংখ্যালঘু নেতাদের কথা যদি আপনারা শুনেন, আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি, আপনারা যদি তাদের উস্কানিতে পা দেন, তাহলে এখন তো 8% আছি, আগামীতে এটা শূন্যর কোথায় নেমে আসবে। শূন্যের কোথায় নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে। হয়তোবা আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি, ভারত কিভাবে এখানে কাজ করছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আজকে আমাকে উপজাতি বললে আপনারা চিনেন, কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না। আজকে বাংলাদেশে আমরা 6000 আছি, আগামীতে এই 6000ও বাংলাদেশে থাকবো না যদি এই আমরা সেই মোদির ইশারায়, ইসকনের ইশারায় আমরা যদি তাদের কোন কথা মতো চলি। আমি সাবধান করতে যাচ্ছি, আহ্বান করতে যাচ্ছি, এই বাংলাদেশে যা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনারা
ফাঁদে পা দিবেন না। আমরা যদি ফাঁদে পা দেই তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। আপনারা দেখেছেন কিনা এই 2024-এর বিপ্লবের সরকারের সময় 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি, কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, মন্দির কিভাবে হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে, আমি এটা দেখেছি। এটা কি আমাদের বাংলাদেশের জন্য, সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কিনা? তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক, বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করতে চাই, শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চাই, কিছুক্ষণ আগে আমার আগে এক বক্তা বলে গেছে বাংলাদেশের 90% মুসলমান। এই 90% মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমানরাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে। এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই। এটা আপনারা দেখিয়ে দেন, আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে। তাহলে আজকে কে হিন্দু মারা গেল, কে মুসলমান মারা গেল, এই বিচার বিশ্লেষণে আমাদেরকে সমাবেশ করতে হবে না। আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই, এক পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায়। আমরা সাম্প্রদায়িক ডানা বাঁধতে বাঁধতে বাংলাদেশকে এমন ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনের অজান্তেই আমরা ভারতের অঙ্গরাজ্যে ঢুকে যাই। আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই না। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চায় না, আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশের বর্ডারে এসে হামলা করবেন, সমাবেশ করবেন। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ কি আঙ্গুল চুষবে নাকি? আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষবো? আপনাদেরকে আমরা দেখে দেব। আপনাদের 7 সিস্টার আমাদের হাতের ইশারায় থাকবে। আপনারা যদি বেশি তাল বাহানা করেন তাহলে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না। একটা একটা লাঠি নিয়ে যদি আমরা ভারতের দিকে অগ্রসর হই তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন। 7 সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি, তা আপনারা মোদির পা আর চাটবেন না। মোদির পা চাটবেন তাহলে আপনারা সুখে থাকবেন না। সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান, বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান। তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাদের মুক্তি মিলবে। অন্যথায় আপনাদের মুক্তি নাই। মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান। আমরা শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আমরা এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো, আমরা উপড়ে ফেলবো। মোদির ইশারায় চলিও না ভাই। আবার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি, আজও আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে। কে হত্যা করেছে? তাহলে আমার বাংলাদেশে মিডিয়া ভাইরাও বলছে, অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি। কে হত্যা করেছে? তাহলে আপনারা বলেন কে হত্যা করেছে? স্পষ্ট ভাবে আপনারা মিডিয়ায় বলবেন, লেখালেখি করবেন, সাইফুল ইসলামকে হত্যা করেছে ভারতের মোদির ইশারায় ইসকন হত্যা করেছে। এটা আপনারা স্পষ্ট ভাবে লিখবেন, কোন টাল বাহানা করে কোন হেডিং দিয়ে আপনারা লেখালেখি করবেন না।
আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল। আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল, তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে, কিভাবে 5ই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে। সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এ সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, এই যারা ইসকন নামের, যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই দৃশ্য বৃহস্পতিবার রংপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমের। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেন পুলিশ সুপার। সেখানে যোগ দেন পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, ইসকন, বিএনপি, জামায়াত, বিভিন্ন মসজিদের ইমাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় ইসকনের 2 নেতা রংপুরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করলে প্রতিবাদ জানান পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তারা দাবি করেন রংপুরে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। ইসকনকে তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মনে করেন না। এ নিয়েই শুরু হয় তুমুল হট্টগোল, পাল্টাপাল্টি, বাক বিতণ্ডা, উত্তপ্ত হয়ে ওঠে কনফারেন্স রুম। ইসকন কোনোদিন কোনো পৃথিবীতে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা আসলে কোনোখানে বলেন নাই। রংপুরের অঞ্চলে কোনো সাম্প্রদায়িক কোনো সহিংসতা, কোনো হামলা, লুটপাট, ধর্ষণ, নিপীড়ন ঘটে না।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলেন, সংখ্যালঘুরা ভারত প্রীতি বন্ধ না করলে সমস্যার সমাধান হবে না। আর বিএনপি জামাত নেতারা অভিযোগ করেন, পতিত ফেসিবাদীরা ইসকনকে দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তারা সফল হবে না। আপনাদের মধ্যে কেন যদি একটু ভারত প্রীতি লক্ষ্য করা যায়, আমরা যদি ভারত প্রীতি থেকে বের হয়ে আসতে না পারি তাহলে আমাদের এই দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্যই বিভিন্ন সংগঠন এবং মূলত ইসকন সহ যারা বাংলাদেশে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। হিন্দুদের নামও আমাদের বাড়িতে এখনো আসে, আমাদের সেমাই রুটি হিন্দুরা খায়, এখানে সম্প্রীতির কোনো ঘাটতি নাই। সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমগুলোকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান পুলিশ সুপার। সাধারণ মানুষের মনস্তত্ত্ব যেটা, এটাও মানুষকে মিসলিড করতেছে। বাংলাদেশের অনেক মানুষ হেডলাইন পড়ে আর বাকিটা পড়ে না, শিরোনাম দেখেই তারা মনে করে এটাই পুরো সংবাদ। মতবিনিময় সভা শেষে কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর পুলিশ সুপার কার্যালয় চত্বরে আবারও দ্বিতীয় দফায় বাগবিতণ্ডায় জড়ান ইসকন ও হিন্দু নেতারা। ঘটনাটি এখন টক অব দ্য রংপুর। বিগত দুদিন আগে চট্টগ্রামে আমাদের ভাইকে যারা তলোয়ার দিয়ে হাতে, আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেখেছি যে তাদের হাতে এক একজন তরবারি নিয়ে বেরিয়েছে। কেন? আমি খুব অবাক হই যে এই সমস্ত লোকেরা নাকি বলে যে গো হত্যা মহাপাপ। গো হত্যা মহাপাপ বলে এই সমস্ত লোকেরা মানুষ হত্যা মহাপুণ্য মনে করে জবাই করে দিল। তারা কোন ধর্মে বিশ্বাস করে? আমি মনে করি এরা কোনো ধর্মের লোক না, এরা রীতিমতো জঙ্গি এবং উগ্রবাদিতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এবং তাদের মূল টার্গেট হচ্ছে যে ফ্যাসিস্ট খুনি একটা সরকারের মহিলাটা এখান থেকে পালিয়ে গেছে তার নির্দেশে, কারণ তাকে মানুষ বলতো যে একটা সাইকো, একটা মানসিক রোগী, এবং রক্তই হচ্ছে তার সবচেয়ে বড় খাবার। রক্ত না হলে তার জীবন, তার দিন পার হতো না। তার নির্দেশে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তাদের ইন্ধনে এই সমস্ত কার্যক্রম তার পরিচালনা করছে, কারণ তাদের জ্ঞানের কোনো বহন নাই, তাদের জ্ঞানের শূন্য তাদের মধ্যে নাই। ফলশ্রুতিতে আমাদের দেশটাকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল করা হচ্ছে। আমাদের গার্মেন্টস সেক্টরকে প্রতিদিনই দেখা যাচ্ছে অস্থিতিশীল করা হচ্ছে। কারণটা কি? শুধু কি বেতনের দাবি? এটা আসলে বেতনের দাবি না। আপনারা মনে করিয়ে দিচ্ছি, আমি আপনাদের কষ্ট দিচ্ছি না, আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড করা হলো, আমাদের সেনা অফিসারদেরকে ১৫৭ জন সেনা, অত্যন্ত দক্ষ, মেধাবী, যোগ্য, দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করার পরিপ্রেক্ষিতে কী নাম দেওয়া হয়েছিল? বিডিআর বিদ্রোহ। আসলে বিদ্রোহ ছিল না, এখন তো প্রমাণিত হয়েছে এবং এটা প্রমাণিত হবে। এটা বিডিআর বিদ্রোহ ছিল না, মূলত এটা ছিল আমাদের দেশের কতিপয় দালাল, পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি করে যারা বাংলাদেশকে সেই রাষ্ট্রের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল, তাদেরই ছিল সেদিনের একটা বিরাট ষড়যন্ত্রের অংশ। আমি মনে করি দ্রুত আমাদের সেই নিরপরাধ বিডিআর যারা আছেন তাদেরকে মুক্ত করা উচিত এবং আমাদের সেনাবাহিনীর সম্মানিত সদস্য যাদেরকে শহীদ করা হয়েছে তাদের নেপথ্যে যারা মূল কলকাঠি নেড়েছেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা উচিত। ওই ষড়যন্ত্রকে উদ্ঘাটন করে বিচারের আওতায় নিয়ে আসতে পারলেই আজকে রিক্সা শ্রমিক লীগ নামে যে ষড়যন্ত্রের রাস্তায় বিদ্রোহ করা হচ্ছে এটা ওটারই ধারাবাহিকতা। আমাদের শ্রমিকদেরকে রাস্তায় আশুলিয়ায় মাঝে মধ্যেই দেখে নামাই দেওয়া হচ্ছে, এটা ওটারই ধারাবাহিকতা। এটা শ্রমিক বিদ্রোহ না, এটা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কতিপয় লোকেরা ষড়যন্ত্র করছে, কারণ তাদের মধ্যে প্রকৃত জ্ঞান দেওয়ার সম্ভব হয় নাই। আমি সেজন্য 3টা দাবি করতে চাই। নাম্বার 1, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আমাদের এই পরীক্ষার আয়োজন, সিরাত পাঠ প্রতিযোগিতাটার নাম আমরা সিরাত পাঠ প্রতিযোগিতা এই জন্য দিয়েছি যে বিগত 15 বছরে আমাদের এক তথাকথিত জাতির পিতাকে আমাদের পড়তে বাধ্য করা হয়েছে। আরে ভাই, কোনো একজন বাপের ইতিহাস পড়ে একটা দেশ বদলায়, এটা কোথায় জেনেছি আমরা? পৃথিবীর কোথাও এটা পাবেন না। বরং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যত জানা যাবে তত জাতির সুন্দর সংস্কার সম্ভব হবে। আমরা প্রথম দাবি জানাই, বাংলাদেশের এই সংস্কারের একটা আবহমান কাল যখন চলছে, অর্থাৎ একটা সুন্দর মৌসুম চলছে, আমরা মনে করি আমাদের এই পরীক্ষাটা সেরকম একটা গুরুত্বপূর্ণ সময় অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং সংস্কার করতে হলে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার সংস্কারকে সামনে রেখেই যদি সংস্কারের আয়োজন সম্পন্ন করা যায়, তাহলে প্রকৃত সংস্কার করে বাংলাদেশকে গণতন্ত্র, মানুষের অধিকার, ইনসাফ এবং উই ওয়ান্ট জাস্টিস যে আমাদের তরুণ যুবকেরা আওয়াজ তুলেছিল সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। নাম্বার 2 হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কার। আমরা এটা সাংগঠনিকভাবে, দলীয়ভাবে, আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা আয়োজন করছি। আমাদের নেতৃবৃন্দকে আমরা বা আমাদের কর্মীদেরকে আমরা গড়ে তুলছি। তা আমাদের এই 18 কোটি মানুষের মধ্যে আমাদের কর্মী 2 কোটি,
তা আমাদের 2 কোটিকে আমরা মনে করি এদের মাধ্যমে একটা প্রভাব তৈরি হবে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যতক্ষণ পর্যন্ত এই সরকার উদ্যোগ না নেবে ততক্ষণ পর্যন্ত এটা স্থায়ী রূপ নেবে না। আমরা এটা করেছি সরকার এখান থেকে যেন উৎসাহিত হতে পারে, উদ্বুদ্ধ হতে পারে, আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই। সুতরাং আমি আশা করি যে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামকে ওন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা, আমাদের তরুণ ছাত্র সমাজ যে আজকে আলহামদুলিল্লাহ 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা স্লোগান তুলেছিল, আমি বিশ্বাস করি তারা ব্যক্তিগতভাবে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া পারিবারিকভাবে হয় শিক্ষাটুকু তারা গ্রহণ করেছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গোটা শিক্ষা ব্যবস্থা সংস্কার না, সমূলে ওলটটাকে মূলোৎপাটন করে বিগত 15 বছরে তারা যে শিক্ষা নামে জঞ্জাল আমাদের উপরে চাপিয়েছে, সমূলে মূলোৎপাটন করে নতুন শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থাকে সামনে রেখে আমাদেরকে প্রণয়ন করে দিতে হবে, যেটা হবে প্রকৃত শিক্ষা ব্যবস্থা। তৃতীয় এবং সর্বশেষ আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, জাতির উদ্দেশ্যে আমাদের আহ্বান হচ্ছে, আসুন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি সাজাতে হয় তাহলে আমরা একটা সহনশীল, একটা ঐক্যবদ্ধ জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কারের মূল নীতিমালায় ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজরে আসাদের পাথর রাখতে গিয়েছিলেন, এরকম সংকট জাতিগতভাবে তাদের মধ্যে হয়েছিল। যে প্রিয়নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই গোটা পৃথিবীর প্রথম জাতীয় ঐক্যের প্রতীক। আজকে অন্যান্য দেশ, জাতি অথবা রাষ্ট্রকে আপনি মেনশন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনশন করেন না, তার মানে হয় আপনি জানেন না, অথবা জানলে আপনি কৃপণতা করেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার ন্যূনতম শ্রদ্ধা ভালোবাসা নাই, মুখে হয়তো বলেন। যদি জাতীয় ঐক্যের কথা বলা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐক্যের উদাহরণ গোটা পৃথিবীতে আর এখনো কেউ সেট করতে পারে নাই। যখন এটা নিয়ে তাদের মধ্যে রক্তারক্তি না, শুধু মানে গোটা দেশদ্রোহী একটা কর্মকাণ্ড ঘটে যাচ্ছিল, গোটা দেশে রক্তের বন্যা বয়ে যাচ্ছিল, এই শুধু একটা পাথরকে স্থাপন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? সকলকে ডেকেছেন, তিনি জিজ্ঞেস করেন না আপনি কোন দলের, তিনি জানতে চান না আপনি কোন দলের, তিনি শুধু জানতে চেয়েছেন তারা ওই সময় ওই দেশের ওই রাষ্ট্রের হয়ে কাজ করেন কিনা। এইটুকু ধরে আমাদেরকে কাজ করতে পারলে আমরা মনে করি বাংলাদেশের বিরুদ্ধে চলমান এখনো যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে, সে যে দলের, যে ধর্মের, যে অনুসারীরই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং সাইফুল হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু গ্রেপ্তার করলেই নয়, তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে, যেন আর কোনো একজন লোক হত্যা করা তো দূরের কথা, কি করে এই সময়ে রামদা নিয়ে তারা বের হতে পারলো, এত শত শত হাজার হাজার লোকের মধ্যে, শত শত প্রশাসনের মধ্যে রামদা নিয়ে তারা বের হলো কিভাবে, তারা ওখান থেকে যেতে পারলো কিভাবে। সেই জন্য আমি আরও বলে শেষ করছি যে আমাদের কয়েক হাজার অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা এই সরকারের কাছে আছে, যারা বিভিন্ন সময় এগুলোতে ভোট হতো কেউ দিতে আসতো না, কারণ সন্ত্রাসীর এগুলোতে বসে থাকতো। সেই রামদাওয়ালারা, সেই পিস্তলওয়ালা, সেই AK-47ওয়ালারা এখনও কিন্তু আছে। তাদের মধ্যে 100 ভাগের 2 ভাগকে গ্রেপ্তার করা হয়েছে, 100 ভাগের 3 ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে, বাকি 57 ভাগ অস্ত্র কোথায়? বাকি 58 ভাগ সন্ত্রাসীরা কোথায়? সেই সন্ত্রাসী, সেই অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে পারলেই কেবলমাত্র চিটাগাংয়ের মতো এরকম বিভিন্ন রকম অপ্রত্যাশিত ঘটনা থেকে এই বাংলাদেশ রেহাই পাবে। সেজন্য আমরা আশা করি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় নিয়ে আসা হোক এবং অবিলম্বে ট্রাইব্যুনাল করে তাদের কম সময়ের মধ্যে বিচার কার্যকর করতে পারে, যাতে করে তারা কোনো ফাঁকফোকর দিয়ে কোনো সুবিধা যেন তারা গ্রহণ করতে না পারে। আমরা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা দল না, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি পরিষ্কার বলি, সে যদি শফিকুল ইসলাম মাসুদও করে তাহলে শফিকুল ইসলাম মাসুদকেও নিষিদ্ধ করা হোক। দেশদ্রোহী যারা দেশের জনগণকে কষ্টের মধ্যে যারা ফেলবে, সে যে দলের, যে মতের, যে আদর্শের, যে চিন্তার, যে জাতীয়, যে আন্তর্জাতিক পর্যায়ে হোক, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি দেশদ্রোহী কাজে প্রমাণিত হয় তাহলে তাদেরকে নিষিদ্ধ করে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। এখন আমিও যে কথা বলতেছি বিকেল পর্যন্ত আমিও নিরাপদ থাকবেন, এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে। কারণ কালকে যেহেতু তারা চট্টগ্রাম ইসকনের বিরুদ্ধে কথা, কোর্ট স্যাটিসফাইড এবং কোর্ট খুব সুন্দর একটা সমাধান দিয়েছে। কোর্টের সমাধানটা আমি সর্বশেষ আপনারা যখন করবেন তখন আমি বলতেছি। এরপর আমি কোর্টকে বললাম যে মাইলট দেখেন যে ইসকন নিষিদ্ধ, এখন এটা একটা সময়ের দাবি। কারণ তারা তো গতকালকে যে আমাদের যে লান্ডন ব্রাদারকে হত্যা করা হয়েছে, তারা প্রথমে আদালত অবমাননা করে চিন্ময় দাসের গায়ে আটকে দিয়েছে। এরপর ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক, তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে। অর্থাৎ ইসকনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে। হিন্দুদের জন্য মন্দির আছে, তাদের গুরুকুল আছে, তারা শিক্ষা নেবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে। এই ইসকন এই যে সংস্থাটা আছে, এটা অলরেডি 10টা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত। তারা কোর্টের কোনো আদেশ মানে না, তারা ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা ছিল সেগুলো বাস্তবায়ন করে। আর ইন্ডিয়া যে
অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায়। উনাদের ইন্ডিয়াতে 3 জন মুসলমান মসজিদ রক্ষাকে হত্যা হলো, সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই। স্বর্ণা দাসকে বর্ডার হত্যা করা হলো, সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই। বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল, গয়েশ্বরচন্দ্র রায়কে জেলে নিল, আমাদের নিতাই কুমার রায় লার্নেড সিনিয়র ওনাদেরকে জেলে নিল, তখন তাদের কোনো বিবৃতি নেই। কিন্তু ইসকনের ব্যাপারে ওনাদের একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রোপাগান্ডা ইসকনকে দিয়ে, অর্থায়ন দিয়ে, অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে। তারা চাচ্ছে এই দেশে যদি আপনার এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে, এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে। কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা, তাদের অতীত ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে। এখন তারা ইসকনের মাধ্যমে, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে। আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। তারা বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে, একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর একটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যায়ক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং মোট 30 জন আর 3 জন, টোটাল 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই আদালত আজকে যে সমাধান দিল যে ইসকন নিষিদ্ধের ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ, কালকে আপনারা দেখছেন যে হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম ওনারা 2 জনে কিন্তু ইসকন নিষিদ্ধের ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে, এবং তারা আসার ব্যাপারেও তাদের গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ইসকনের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে অস্থির করে রাখা। এখন আমিও যেভাবে কথা বলতেছি বিকেল পর্যন্ত আমিও নিরাপদ থাকবো কিনা, এটাও কিন্তু আসলে এখন ভাবার সময় হয়ে গেছে। কারণ কালকে যেহেতু তারা চট্টগ্রাম ইসকনের বিরুদ্ধে কথা, কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং যেহেতু রাষ্ট্রযন্ত্র দেখতেছি, সংবিধানের কথা বলছি, সংবিধান রক্ষার জন্য যে আমাদের সকলের দায়িত্ব, যে আমাদের জনগণ থেকে, কোর্ট থেকে, আইনজীবী থেকে সকলের দায়িত্ব, সেই সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। কোর্টের সাথে স্যাটিসফাইড। আমাদের ডেপুটি জেনারেল যিনারা আছেন ওনারাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড। আমিও কোর্টের আদেশ যেটা আজকে পেয়েছি যে রাষ্ট্রযন্ত্রের উপরে আদেশটা ছিল যে ইসকন নিষিদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্রের উপরে ছেড়ে দিয়েছে। বৌদ্ধ, খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে, আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিরুদ্ধর্মী হতে পারে, কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়া তার প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয়। কারণ ইসকন ছাড়াও তো তাদের গুরুকুল আছে, তারা সেখানে শিক্ষা নিবে, মন্দির আছে তারা সেখানে প্রার্থনা দেবে। ইসকনের এখানে তাদের কোর্ট অবমাননা থেকে শুরু করে আইনজীবী হত্যার মাধ্যমে তারা অলরেডি আমরা গত 5-7 বছর থেকে তাদের এটা নিয়ে খুব সন্দেহ প্রকাশ করছিলাম যে তারা একটা কিছু করতে পারে। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। যেরকম আমরা ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। কোর্ট বলছে যে আমরা ইন্ডিয়ার সাথে সমতার ভিত্তিতে যে সম্পর্ক আছে, আমরা সেই সম্পর্ক ভালো রাখতে চাই। এবং আমিও বলতে চাই আমরা ইন্ডিয়ার সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক ভালো রাখতে চাই। কিন্তু আমাদের যদি এটা কোর্টের বাইরে, আমার বক্তব্য হচ্ছে যদি আমাদের নো ট্রানজিট দিলাম, তাদেরকে রোড ট্রানজিট দিলাম, তাদেরকে রেল ট্রানজিট দিলাম, কিন্তু আমরা কি পেলাম? এটা তো সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে হলো না। ইসকনকে নিষিদ্ধ করলে যেহেতু 10টা রাষ্ট্র অলরেডি এটা নিষিদ্ধ করে ফেলছে, নিষিদ্ধ করে তারা সফল হয়েছে। নিষিদ্ধ করছে হচ্ছে আপনার অলরেডি চীন এটা নিষিদ্ধ আছে, সিঙ্গাপুরে নিষিদ্ধ আছে, মালয়েশিয়াতে নিষিদ্ধ আছে, ইন্দোনেশিয়া নিষিদ্ধ আছে, সৌদি আরবে নিষিদ্ধ আছে, আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তানে নিষিদ্ধ আছে, এবং সোভিয়েত রাশিয়াতে এটা সরাসরি আপনি এখনও যদি ইন্টারনেট, গুগল সকলে ঢুকেন, পত্রিকা পড়েন, সেখানেও পাবেন। এবং সোভিয়েত রাশিয়া এবং বর্তমান যে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়া, তারাও এটাকে নিষিদ্ধ করে রাখছিল। বর্তমানে তারা সেখানে এটা চালানোর চেষ্টা করতেছে। এবং কানাডাতে আপনারা জানেন যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সেগুলোতে ইসকন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো ইসকন এদেশেও যদি হত্যাকাণ্ড চালায়, আমাদের সারজিস আলম এবং ইউসুফ আবদুল্লাহ 2 জনকে কালকে অলরেডি দেখছেন গাড়ি। এখন সারজিস আলম যেহেতু কালকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, এখন আমি নিজেও তো এটার মধ্যে পড়ে যাচ্ছি যে কখন আমার উপরে হামলা আসে। তবে আমি এটা বলবো, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য যতটুকু করা সম্ভব আমি জীবন দিলেও সেটুকু করে যাব। দর্শক, শেখ হাসিনা তার সর্বোচ্চটা চেষ্টা করে দিয়েও তিনি চিন্তা করতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ উপদেষ্টা বর্তমান যারা রয়েছেন তাদের সঙ্গে একটা অরাজকতার সৃষ্টি করবেন, বাংলাদেশের অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করবেন, করে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন এবং আগামী নির্বাচনে যেন তিনি জায়গা করে নিতে পারেন, সেই প্ল্যান করতেছেন শেখ হাসিনা। কিন্তু তার
মানে কোনো প্ল্যানই সাকসেস হচ্ছে না। সেকেন্ডলি হচ্ছে শেখ হাসিনা চেষ্টা করতেছেন, তার তো এখন পর্যন্ত আওয়ামী লীগের যে দোসরগুলো তিনি যেভাবে আইন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সিন্ডিকেটগুলোতে তার লোক কিন্তু এখনো বসে আছে, শুধুমাত্র তারা সুপ্ত অবস্থায় রয়েছে। আর এই অবস্থায় থাকা অবস্থায় তারা কোনো কথা বলছেন না, কোনো অ্যাক্টিভিটিস দেখাচ্ছে না, সরকার যেভাবে বলছে সেভাবেই চলতেছেন। কিন্তু সময় মতো যদি এদেরকে এই বাংলাদেশের মধ্যে থাকে তাহলে শেখ হাসিনা তাদেরকে দিয়ে কিন্তু নতুন চাল চালবে, আর সেই চালের পাঠার বলি হবে ডক্টর ইউনূস। আর এই ব্যাপারটা দেখার জন্য আমাদের আইন প্রশাসনে যারা আওয়ামী লীগের চামচা রয়েছেন তাদেরকে কিন্তু ছাঁটাই করতে হবে, নয়তো শেখ হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশে ঢুকতে পারে এবং নতুন কোনো পদক্ষেপ নেয় সবগুলো কিন্তু শেখ হাসিনার পক্ষ হয়ে যাবে। তখন কিন্তু এই বাংলাদেশকে সামাল দেওয়ার জন্য ডক্টর ইউনূসের জন্য খুবই কঠিন হয়ে যাবে। সদস্য এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টস জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।